আচ্ছা, দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা অলরেডি কিছু জিনিস দেখেছি। কোথায় দেখেছি? অলরেডি আমরা রাইট ফর্ম অফ ভার্বে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেক কিছুই মোটামুটি আমরা কভার করেছি। প্লাস আমরা যেহেতু টেন্সের ক্লাস করেছি, সেখানেও কিছু জিনিস আমাদের কভার হয়েছে। আমরা নাউনের ক্লাস করেছি, সেখানে আমাদের কিছু জিনিস আসলে কভার হয়েছে। তো তাহলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আমরা আসলে অনেক কিছু জানি। তো আজকের ক্লাসে আপনারা সেই জানার মধ্য থেকে কিছু কিছু জিনিস আপনারা কমন পাবেন। সুতরাং এই কারণে আজকে ক্লাসটা খুব বেশিক্ষণ আসলে দেরি লাগবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রিভিয়াসলি কি কি প্রশ্ন আসছে সেটা একটু আমরা যদি একটু দেখি, তাহলে আমরা দেখব কি ধরনের প্রশ্নগুলো আসলে আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। এই প্রশ্নটা 48-এ আসছে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ড্যাশ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রড। এটার শূন্যস্থান পূরণ হিসেবে আসছে। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরের যে অংশটুকু আছে এটা হচ্ছে একটা অতিরিক্ত অংশ, এবং এটা ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। সুতরাং এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে ইজ। হি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ইজ স্পেন্ডিং ভ্যাকেশন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এটা 47 আসছে, অর্থাৎ সেন্টেন্স কারেকশনেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হচ্ছে দরকার পড়ে। One of my sisters are a nurse. One of my sister is a nurse. One of my sisters is a nurse. One of my sisters are a nurse. তো এটা অলরেডি আমরা একবার একটা কোন ক্লাসে মনে হয় অলরেডি দেখেছি, যেখানে কোনটা সঠিক উত্তর হতে পারে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো ক্লাসে। আরো কিছু প্রশ্ন দেখেন, 42 বিসিএসে আসছে। দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে। আমরা জানি যে দ্য পুলিশ এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, এবং এই কালেকটিভ নাউন তো সবসময় প্লুরাল হয়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে ওয়ার, কারণ যেহেতু এখানে ইয়েস্টারডে আছে, তার মানে এটা হইলো পাস্ট টেন্স, এই কারণে আমরা এখানে ওয়ার দিয়েছি। স্লো অ্যান্ড স্টেডি, এটাও আমরা আগেই একবার দেখেছিলাম, 36 বিসিএসে আসছিল। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, এখানে সঠিক উত্তরটা হবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখন এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জিনিসটা আসলে কি? এখানে কিছু ব্যাংকের প্রশ্ন আছে। আচ্ছা, দেখেন, এগ্রিমেন্ট মানে কি বোঝায়? এগ্রিমেন্ট মানে হলো চুক্তি। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। এই চুক্তিটা হওয়ার জন্য একপক্ষিক কোনো চুক্তি হয় না। মানে চুক্তি হতে হলে একের অধিক পক্ষ দরকার হয়। সেটা দুজন হতে পারে, সেটা তিনজন হতে পারে, অনেক অনেক বেশি হতে পারে। এই যে এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা হচ্ছে দুইটা পক্ষের মধ্যে। এই একটা পক্ষ হলো সাবজেক্ট এবং আরেকটা পক্ষ হচ্ছে ভার্ব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝায় সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি। এই চুক্তিটা আসলে কি? চুক্তিটা হচ্ছে যে কিভাবে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে, কিভাবে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটাই হচ্ছে নিয়ম, জাস্ট একটাই নিয়ম। সেই একটা নিয়ম হচ্ছে, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটাও হবে প্লুরাল। এই নিয়মকে কেন্দ্র করেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যাবতীয় সমস্ত নিয়ম কারণ আসলে লিখা হয়েছে অথবা অথবা গঠিত হয়েছে। এখন এইখানে যেটা একটা খটকা লাগার মতো বিষয়, সেটা হলো সিঙ্গুলার ভার্ব কি জিনিস এবং প্লুরাল ভার্ব আসলে কি জিনিস। সিঙ্গুলার নাউন বা প্লুরাল নাউন এটা আমরা মোটামুটি বুঝি, বা সিঙ্গুলার সাবজেক্ট বা প্লুরাল সাবজেক্ট এটাও আমরা বুঝি, কিন্তু সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বটা আসলে কি জিনিস? খুব সহজভাবে যদি বলা যায়, সেটা হলো যে সিঙ্গুলার ভার্ব বলতে মূলত আমরা বুঝবো যেসব ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। যেসব ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয় সেগুলোকে আমরা সিঙ্গুলার ভার্ব বলবো। আর যে সমস্ত ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয় না সেগুলোকে আমরা প্লুরাল ভার্ব বলবো। যেমন একদম কমন একটা উদাহরণ, যেমন হি গোজ, সে যায়। এখানে এই ভার্বটা শেষে এস বা ইএস যুক্ত হয়েছে, তাহলে এই ভার্বটা হইলো একটা সিঙ্গুলার ভার্ব। আবার যদি আমি বলি আই গো, আমি যাই, তাহলে এইখানে এই ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত হয়নি, এই ভার্বটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব। তো আমরা আসি আবার সিঙ্গুলার ভার্ব এবং হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বটা আমরা মোটামুটি আসলে বুঝতে পারলাম যে যেসব ভার্বের শেষে এস বা ইএস থাকে সেগুলোকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব, আর যেসব ভার্বের শেষে এস বা ইএস থাকে না সেগুলোকে আমরা বলবো প্লুরাল ভার্ব। যেমন দ্য ডগ বার্কস, বার্কস ঘেউ ঘেউ করা, তাহলে এখানে এস শব্দটা যুক্ত আছে, এইটা হলো একটা সিঙ্গুলার ভার্ব। দ্য ডগস বার্ক, এইখানে এস যুক্ত নাই, তাহলে এই ভার্বটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব। এগুলো গেল হচ্ছে মোটামুটি ভার্বের ক্ষেত্রে। এখন এখানে প্রশ্ন আরেকটা থেকে যায়, সেটা হলো যে এইগুলা ছাড়াও তো ভার্ব আছে যেগুলো শেষে আমরা এস বা ইএস আসলে যুক্ত করতে পারি না।
যেমন ইজ, এম, আর, ওয়ার, এগুলা কি হবে তাহলে? এগুলাকে আমরা অক্সিলারি ভার্ব বলি। এই অক্সিলারি ভার্বগুলোর সাথে সাধারণত যেগুলা যেই অক্সিলারি ভার্বগুলো সিঙ্গুলার ভার্বের সাথে ইউজ হয় সেগুলোকে আমরা সিঙ্গুলার ভার্ব বলবো, যেগুলো প্লুরাল ভার্বের সাথে ইউজ হয় সেগুলোকে আমরা প্লুরাল ভার্ব বলবো। এগুলোর সাথে আবার এস বাই এস যুক্ত করার কোনো অবস্থা আসলে নেই। যেমন ইজ, ওয়াজ এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর এবং ওয়ার এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। ডু ডাজ এটা আগেরটার মতোই হচ্ছে কমন, আর হ্যাজ এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। এখানে আরেকটা ব্যাপার আছে, যেমন আই, আই এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু তারপরও আই এর সাথে হচ্ছে এই হ্যাভ ভার্বটা বসে, এটাকে ব্যতিক্রম হিসেবে ধরে নেওয়া যেতে পারে। তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বের এই ব্যাপারটা বুঝলাম, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রধান নিয়মটাই হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হইলে সিঙ্গুলার ভার্ব এবং সাবজেক্ট প্লুরাল হইলে ভার্বও প্লুরাল হবে। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম যে নিয়মটা আমরা শিখি বা আমরা ছোটবেলায় অলরেডি শিখেছি, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করি। এটা একদম ছোটবেলা থেকে আমরা আসলে শিখে আসছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর যদি প্লুরাল হয় তাহলে সেখানে আমরা এস বা ইএস আসলে যুক্ত করব না। বাকিগুলা থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকিগুলা থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকি যত ভার্ব আছে সেগুলোর সাথে আমরা এস বা ইএস যুক্ত করব না। এটা হচ্ছে একদম কমন একটা নিয়ম। আচ্ছা, এরপরে আসেন যে যে কোনো ধরনের নাম, যে কোনো ধরনের নাম সেটা দেখতে সিঙ্গুলার হতে পারে, আবার সেটা দেখতে প্লুরাল হতে পারে। দেখতে সে যেমনই হোক সে সবসময় সিঙ্গুলার ভার্বটাই গ্রহণ করবে। বিভিন্ন বই, ম্যাগাজিন, নিউজ পেপার, নাটক, প্রতিষ্ঠান, এগুলো দেখতে যতই প্লুরাল মনে হোক, প্লুরাল দেখতে প্লুরাল মনে হওয়া মানে কি, মানে এগুলো শেষে দেখা যায় এস আছে। এস মানে আমাদের ব্রেইন অটোমেটিক সিগন্যাল দেয় যে হ্যাঁ এটা প্লুরাল আসলে হতে পারে। তাহলে এই নামগুলো কখনোই প্লুরাল হবে না, এগুলো সবসময় সিঙ্গুলার হবে। যেমন দেখেন দ্য অ্যারাবিয়ান নাইটস, শেষে এস আছে, এস থাকলেও এটা কিন্তু প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার। বিজনেস লেটার্স, এস আছে, এস থাকলেও এটা কিন্তু প্লুরাল নয়, এটা সিঙ্গুলার। ঠিক একইভাবে লিভার ব্রাদার্স, রহমান অ্যান্ড রহমান, রহমান অ্যান্ড রহমান, এখানে দুইটা নাম থাকলেও এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের নাম, একটা প্রতিষ্ঠানের নাম, সিঙ্গেল, সুতরাং এটা সিঙ্গুলার এবং সে সিঙ্গুলার ভার্বই গ্রহণ করবে। কান্ট্রি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড আরব এমিরেটস, যত শেষে এস থাকুক এগুলো কিন্তু সিঙ্গুলার। কার্টুন টম অ্যান্ড জেরি, টম একটা ক্যারেক্টার, জেরি আর একটা ক্যারেক্টার, কিন্তু টম অ্যান্ড জেরি হচ্ছে একটা কার্টুনের নাম, তাহলে অবশ্যই সে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তাহলে এখান থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে যে কোনো ধরনের নাম দেখতে সে যেমনই হোক সেটা সবসময় ভার্ব সিঙ্গুলার গ্রহণ করবে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব সে গ্রহণ করবে। আচ্ছা, এখানে যে এক্সাম্পল আমরা দেখি, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট, নট আর, আর হবে না। লিভার ব্রাদার্স প্রডিউসেস কোয়ালিটি সোপ প্রোডাক্টস, তাহলে লিভার ব্রাদার্স, এখানে লিভার ব্রাদার্স হচ্ছে একটা ব্র্যান্ডের নাম, এটা কোম্পানির নাম। যত এখানে ব্রাদার্স থাকুক এখানে সিঙ্গুলার ভার্বই হবে, সিঙ্গুলার ভার্বের কারণেই এখানে আমরা এস যুক্ত করতে পেরেছি। এরপরে আসেন যে সময়, পরিমাপ, দূরত্ব, টাকা, টাকা আসলে বলা যায় না, অর্থ বলা যেতে পারে, এগুলো সবসময় আনকাউন্টেবল এবং এরা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। টাইম, মানি, ওয়েট, লেংথ, ডিস্টেন্স, এগুলো সবসময় আনকাউন্টেবল। এখন এই যে আনকাউন্টেবল, এদেরকে পরিমাপ করতে হলে আমাদের কিছু এককের সাহায্য নিতে হয়, এককের সাহায্য নিতে হয়। এই এককগুলো কিন্তু কাউন্টেবল, অর্থাৎ আমরা সময় পরিমাপ করার জন্য আমরা নিজেদের মতো করে কিছু একক বানিয়ে নিয়েছি, যেমন সেকেন্ড, মিনিট, ঘন্টা, এগুলো। আবার মানি বা অর্থ, এইটা মাপার জন্য এক একটা দেশ এক এক রকম ইউনিট ব্যবহার করে। যেমন আমাদের দেশে এই এককটা হচ্ছে টাকা, যুক্তরাষ্ট্রে এই এককটা হচ্ছে ডলার, সৌদি আরবে এই এককটা হচ্ছে রিয়াল। তাহলে এই এককগুলো কিন্তু আপনি গুনতে পারবেন, এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল হতে পারে, কিন্তু টাইম, মানি, ওয়েট এগুলো আনকাউন্টেবল। যেহেতু আনকাউন্টেবল সুতরাং এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তাহলে যেহেতু এই ইউনিটগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল হতে পারে, সেক্ষেত্রে যদি আমি বলি 1 আওয়ার,
তাহলে এখানে আমি এস বা এস যুক্ত করব না। কিন্তু যদি আমি বলি 50 বা 100 বা একের অধিক যত কিছু থাকবে সবগুলোর শেষেই আমি হচ্ছে এস যুক্ত করব। এমনকি যদি এরকম হয় যে ওয়ান অ্যান্ড হাফ, 1.5 যদি হয়, হ্যাঁ, তাহলেও কিন্তু আমি প্লুরাল ভার্ভ, সরি, তাহলে কিন্তু আমি এখানে এই এককটা প্লুরাল ধরবো। ঠিক আছে, এককটা অবশ্যই প্লুরাল হবে, মানে একের বেশি যত কিছু আছে একের বেশি হইলেই সে এককটা আসলে প্লুরাল হয়। তাহলে এখানে মেইন জিনিসটা হচ্ছে যে টাকা পয়সা, টাকা পয়সা না, অর্থ, ওজন বা পরিমাপ, দূরত্ব, এইগুলা সিঙ্গুলার সাবজেক্ট এবং এগুলা ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি। 20 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স। তাহলে 20 কিলোমিটার্স, যতই এখানে প্লুরাল একক থাকুক সে ভার্ব হিসেবে সিঙ্গুলার ভার্বই গ্রহণ করবে। 200 পাউন্ডস, পাউন্ড, পাউন্ডস ইজ এনাফ ফর আস। 100 ইয়ার্স ইজ লং টাইম টু পাস অ্যালট। তাহলে এখানে আমরা ইজ বসিয়েছি। ওকে, বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র, এগুলোর নামও দেখতে যতই প্লুরাল মনে হোক, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। যেমন মার্স দেখতে মনে হচ্ছে এটা প্লুরাল, কারণ শেষে এস আছে, কিন্তু এটাও একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। কিছু বিষয় আছে যেগুলো নামের শেষে এমনিতেই অটোমেটিক্যালি হচ্ছে এস চলে আসে। যেমন ইথিক্স, ইকোনমিক্স, গ্যালোজ, ম্যাথমেটিক্স, নিউজ, পলিটিক্স, যত এগুলোর সাথে এস আসুক এগুলো সবসময় সিঙ্গুলার নাউন এবং এরা ভার্বও সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বটাই গ্রহণ করবে। যেমন ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, দ্য নিউজ অফেন সারপ্রাইজেস এভরিওয়ান। তবে এইখানে হচ্ছে একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি? সেই ব্যতিক্রমটা হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্স শব্দটা মাঝে মধ্যে সে প্লুরাল হতে পারে, প্লুরাল সে নির্দেশ করতে পারে। কিভাবে? এখানে স্ট্যাটিস্টিক্স বলতে একটা সাবজেক্টের নাম বোঝানো হচ্ছে, যে যেমন আপনি কিসে পড়েন, আমি স্ট্যাটিস্টিক্সে পড়ি, অথবা আমি আমাদের আমাদের ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়, পরিসংখ্যান পড়ানো হয়, এটা জাস্ট একটা সাবজেক্টের নাম হিসাবে আমি এই শব্দটা ইউজ করছি। কিন্তু যদি স্ট্যাটিস্টিক্স শব্দটা সাবজেক্টের নাম হিসেবে ইউজ না করে একটা হিসাব, হিসাবের নাম বা হিসাব করা হয়েছে হিসাবে ইউজ করা হয়, সেক্ষেত্রে এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু প্লুরাল হিসেবে ইউজ হবে। যেমন আমরা এক্সাম্পল দেখি, স্ট্যাটিস্টিক্স ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স। তাহলে পরিসংখ্যান হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। তাহলে এখানে স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা সাবজেক্টের নাম হিসেবে বসছে। কিন্তু এই সেন্টেন্সটা দেখুন, স্ট্যাটিস্টিক্স শো দ্যাট অ্যাবাউট 800 পিপল আর ব্লাইন্ড। এখানে কি বলছে? এখানে বলছে যে হিসাব বলছে বা স্ট্যাটিস্টিক্স বলছে 800 পিপল হচ্ছে অন্ধ। এখন এই যে 800 পিপল অন্ধ, এই হিসাবটা বের করার জন্য আপনাকে স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন সূত্রের সাহায্য নিতে হয়েছে, বিভিন্নভাবে এই রেজাল্টটা আপনি পেয়েছেন। তাহলে এইখানে স্ট্যাটিস্টিক্স বলতে কেবল একটা সাবজেক্ট নাম বোঝানো হচ্ছে না, এখানে হিসাবটা বোঝানো হচ্ছে। এই যেখানে হিসাবটা বোঝানো হচ্ছে, এই কারণেই আমরা ভার্বটাকে কিন্তু প্লুরাল করেছে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এখানে হচ্ছে প্লুরাল, স্ট্যাটিস্টিক্স এখানে হচ্ছে প্লুরাল। তাহলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এখানে আপনারা তিনটা হচ্ছে বাক্য দেখতে পাচ্ছেন। এই তিনটা বাক্যের কোনটা হচ্ছে সঠিক এবং কোনটা ভুল, এটা একটু আপনারা বলবেন। জাস্ট বলবেন যে এখানে কোনটা সঠিক বা এখানে কোনটা কোনটা সঠিক। আমি আপনাদের চ্যাট বাক্সটা ওপেন করে দিচ্ছি, আপনি একটু উত্তর করবেন যে এখানে আসলে কোনটা হচ্ছে সঠিক বাক্য, কোনটা কোনটা অথবা কোনটা এখানে সঠিক বাক্য। আপনাদের চ্যাট বাক্স অন করা আছে। এয়ারক্রাফট টুডে ইউজেস complex avionic system. The fruit are small and round. Fish struggle for survival when the water level drops in the lake. বলেন এখানে কোনটা কোনটা সঠিক বাক্য, কোনটা সঠিক বাক্য? এক এক দুই হইলে হবে, এক দুই তিন এভাবে বললে হবে। কোনটা সঠিক বাক্য এটা বলবেন, কোনটা সঠিক বাক্য। ভুলটা কিন্তু ডিটেক্ট করতে বলি নাই, বলেছে এই তিনটা বাক্যের মধ্যে কোনটা কোনটা সঠিক অথবা কোনটা সঠিক। ওকে, ওকে, তিন, তিনটাই কারেক্ট নাকি 3 নাম্বার কারেক্ট? আচ্ছা, তাহলে উত্তরটার মধ্যে আসলে একটু ভ্যারিয়েশন আমরা দেখতে পাচ্ছি, যে উত্তরের মধ্যে সবাই আসলে একমত না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের এখানে দ্বিমত আছে অনেকের, যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। আমরা এখন এই জিনিসটা এখন দেখব যে এই বাক্যগুলোর মধ্যে কোনটা আসলে সঠিক এবং কোনটা হচ্ছে ভুল। দেখুন,
আহ, কিছু 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 নাউন আছে, যেই নাউনগুলো যেই নাউনগুলোকে দেখলে আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল এটা বোঝা যায় না। এগুলোকে বলা হয় জিরো প্লুরাল নাউন্স। মানে এদের আসলে প্লুরাল কোনো ফর্ম নাই, এদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা আসলে একই রকম হয়। তো এই এই এগুলোর মধ্যে অনেকগুলো নাউন আসলে আছে। এর মধ্যে একটা নাউন হচ্ছে এয়ারক্রাফট। এয়ারক্রাফট, ঠিক আছে। এই এয়ারক্রাফট এইটা সিঙ্গুলার এবং হচ্ছে প্লুরাল, এটা আসলে আপনার একই রকম হয়, অর্থাৎ এটার কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তবে এইখানে এই যে এয়ারক্রাফট টুডে ইউজেস কমপ্লেক্স অ্যাভিওনিক সিস্টেম, এইখানে এয়ারক্রাফটটাকে কি আমি সিঙ্গুলার হিসেবে ধরবো নাকি প্লুরাল হিসেবে ধরবো, এটা হচ্ছে আমার একটা বুঝার বিষয়। এখানে বলছে যে এয়ারক্রাফটগুলো এখন জটিল অ্যাভিওনিক সিস্টেম তারা ব্যবহার করে। এখন এটা কি একটা এয়ারক্রাফট ব্যবহার করে নাকি সব এয়ারক্রাফটই ব্যবহার করে? অবশ্যই সব এয়ারক্রাফট ব্যবহার করে। তাহলে এইখানে এয়ারক্রাফট বলতে সিঙ্গুলার এয়ারক্রাফটকে বোঝানো হয়নি, এখানে এয়ারক্রাফট বলতে সব এয়ারক্রাফটকেই বোঝানো হয়েছে। তার মানে এই এয়ারক্রাফটটা এখানে হচ্ছে প্লুরাল। যেহেতু প্লুরাল, সুতরাং সে এখানে ইউজেস ভার্বটা গ্রহণ করবে না। এখানে সঠিক উত্তর হওয়ার কথা ছিল ইউজ, সে প্লুরাল ভার্ব গ্রহণ করবে। আর বাকি দুইটা বাক্য ঠিকঠাক আছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হওয়ার কথা ছিল 2 এবং 3। 2 এবং 3 সঠিক উত্তর হওয়ার কথা ছিল। কেন? কারণ এখানে যে ফ্রুট, এই ফ্রুটও সিঙ্গুলার এবং প্লুরাল দেখতে একই রকম। ফিশ এখানেও সিঙ্গুলার এবং প্লুরাল দেখতে একই রকম। এবং যে এয়ারক্রাফট এটাও সিঙ্গুলার এবং প্লুরাল দেখতে আসলে একই রকম, ঠিক আছে। এখন অনেকে 2 নাম্বারটাকে ভুল বলেছেন। কেন ভুল বলেছেন, কি কারণে? দ্য ফ্রুট আর স্মল অ্যান্ড রাউন্ড, এখানে ফ্রুট বলতে কিন্তু অনেকগুলো ফ্রুটকেই বোঝানো হচ্ছে। কিভাবে? কারণ দেখবেন যে এই যে স্মল হয়, আবার রাউন্ড এটা তো অনেক ফ্রুটি হয়, সুতরাং এই ফ্রুটটা আসলে এখানে প্লুরাল হিসেবেই বসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা কিছু এক্সাম্পলগুলো আসলে একটু দেখি। জিরো প্লুরাল নাউন্স, কোন কোন নাউনগুলো হচ্ছে জিরো প্লুরাল, যাদের কোনো আসলে প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল দেখতে একই রকম। এদের মধ্যে অ্যানিমেলসের যে লিস্টটা সেটা আমরা দেখি। শিপ, ডিয়ার, ফিশ, বাইসন, সোয়াইন, স্যালমন, ট্রাউট, কড বা ম্যাক্সিমাম টাইপের যে ফিশের নাম সবগুলোই এই নিয়মটাই ফলো করে, অর্থাৎ এগুলোর কোনো হচ্ছে সিঙ্গুলার বা প্লুরাল আলাদা করে কোনো কিছু নাই। এগুলার এই শিপ, আপনি যদি বলেন একটা একটা শিপ, সেক্ষেত্রে আপনি বলবেন ওয়ান শিপ। আপনি যদি বলেন 10টা ভেড়া, সেক্ষেত্রে আপনি বলবেন 10 শিপ, 10 শিপস না। ডিয়ার, 1 ডিয়ার, 5 ডিয়ার, আলাদা করে 5 ডিয়ার্স হবে না। ফিশ, 1 ফিশ, 2 ফিশই হবে, ফিশেজ হবে না। বাইসন, 1 বাইসন, মেনি বাইসন হবে, বাইসনস হয় না, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে এনিম্যালসের ক্ষেত্রে। এরপরে আসেন ওয়ার্ডস ইন্ডিং ইন এস, কিছু কিছু এরকম ওয়ার্ড আছে যেগুলো এস দিয়ে শুরু হয়। এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম, যেমন সিরিজ, 1 সিরিজ, 2 সিরিজ, 2 সিরিজেস হবে না। স্পেসিস, 1 স্পেসিস, ডিফারেন্ট স্পেসিস, আলাদা করে এস যুক্ত হবে না, ঠিক আছে। কর্পস, 1 কর্পস, সেভারাল কর্পস, ঠিক আছে। 1 কর্প হইলেও এস হয়, সেভারাল কর্পস হইলেও এস হয়, ঠিক আছে। ক্রস রোডস, ক্রস রোডস এটা এস, এটা সবসময় থাকবে, এখানে এস ছাড়া আপনি এটাকে বলতে পারবেন না। এ ক্রস রোডস, মেনি ক্রস রোডস, এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম হয়, ঠিক আছে। এ ক্রস রোড হয় না, কারণ ক্রস রোডস এটাই হচ্ছে শব্দ। এরপরে আসেন ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা আর কি ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে, কোন ধরনের শব্দগুলো এই রকম হয় যেগুলো জিরো প্লুরাল। সেগুলো কি কি? এয়ারক্রাফট, 1 এয়ারক্রাফট, 10 এয়ারক্রাফটই হয়। স্পেস ক্রাফটের ক্ষেত্রেও সেম। হোভারক্রাফট, হোভারক্রাফটের ক্ষেত্রেও সেম। মিনস, এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং শব্দ। কেন? কারণ হচ্ছে এইটা হচ্ছে একটা শব্দ মিনস, আর এটা হচ্ছে একটা শব্দ মিন। এই মিনস মানে কি? এই মিনস মানে হচ্ছে উপায়, এই মিনস মানে হচ্ছে উপায়। আর এই মিন মানে কি? এই মিন হচ্ছে ভার্ব, মিন মানে হচ্ছে বোঝায় বা বোঝানো। তাহলে এই যে মিনস, এই মিনসটাই হচ্ছে শব্দ, এখানে এসটা সহই হচ্ছে সে একটা শব্দ মিনস। এ মিনস অফ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের একটা উপায়। সেভারেল মিনস অফ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের অনেকগুলো উপায়। এরকম না যে এ মিন অফ ট্রান্সপোর্ট, এ মিন অফ ট্রান্সপোর্ট হয় না, লিখতে হবে আ মিনস অফ ট্রান্সপোর্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলা কিন্তু খুব
গুরুত্বপূর্ণ, এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভুল, কিন্তু এগুলো আসলে সচরাচর আমাদের মাথায় থাকে না। তাহলে এই মিন্সটা খেয়াল করবেন। হ্যাঁ, মিন্স মানে হচ্ছে উপায়। হুম, এখানে এ মিন্স, এখানেও এ, এখানেও মিন্স হবে। আপনি যদি সেভারেল মিন্স অথবা 10 মিন্স বলেন, সেক্ষেত্রে এখানে মিন্সই হবে, কোনো চেঞ্জ হবে না। আর আরও কিছু শব্দ আছে, যেমন অফ স্প্রিং, হেডকোয়ার্টার। এই যে হেডকোয়ার্টার্স, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হেডকোয়ার্টার্স যদি একটা হেডকোয়ার্টার বোঝায় সেক্ষেত্রে হেডকোয়ার্টার্সই হয়, আবার যদি অনেকগুলো হেডকোয়ার্টার্স বোঝায় সেক্ষেত্রেও এসি হয়। অর্থাৎ হেডকোয়ার্টার্স এটা কখনো হেডকোয়ার্টার হয় না, এই পুরো শব্দটাই হচ্ছে একটা সিঙ্গুলার শব্দ, সেটা হচ্ছে হেডকোয়ার্টার্স। ঠিক আছে। কাউন্সিল, এটাও সেম। ঠিক আছে, ওয়ান কাউন্সিল, টু কাউন্সিল, আলাদা করে কাউন্সিলস বা টু ওয়ান কাউন্সিল বা টু কাউন্সিলস এরকম আসলে হয় না। ঠিক আছে, ওকে। এরপরে আসেন, কিছু কিছু জিনিস আছে আমাদের কনফিউশনে হয়, যে দেখেন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই ঠিক আছে বুঝলাম ফিশ এটা সিঙ্গুলার প্লুরাল একই রকম, কিন্তু ফিশেস এটাও তো হয়, এটা কখন হয়? দেখেন এখানে সুন্দর একটা ছবি দেওয়া আছে, ওয়ান ফিশ, টু ফিশ, থ্রি ফিশ। একটা হইল ফিশ হবে, দুইটা হইলো ফিশ হবে, তিনটা হইলো ফিশ হবে। কিন্তু যদি অনেক রকমের ফিশ হয়, বিভিন্ন প্রজাতির ফিশ হয়, সেক্ষেত্রে হবে ফিশেজ। তাহলে অনেক প্রজাতির ফিশ বুঝাইলে আমরা ফিশেজ ইউজ করি। ঠিক আছে, কিন্তু ফিশের কোনো প্লুরাল আলাদা করে নাই। আচ্ছা, এরকম আরো কিছু শব্দ আছে, যেমন ফ্রুট। আমরা বলি না ফল ফ্রুটস, ফল ফ্রুটস বলি আমরা, কিন্তু ফল ফ্রুটস ওটা একটা হচ্ছে রিডান্ডেন্সি। তো এখানেও সেম, ফ্রুট, একটা ফ্রুট হইলেও ফ্রুট, তিনটা ফ্রুট হইলেও ফ্রুট। কিন্তু যদি অনেক রকমের ফলমূল হয়, ফল হয়, সেক্ষেত্রে আপনি বলবেন ফ্রুটস। ঠিক আছে, এই ধরনের আরেকটা শব্দ হচ্ছে ফুড। ফুডেরও সিঙ্গুলার এবং প্লুরাল আসলে একই রকম। ঠিক আছে, আপনি বলতে পারবেন না যে যে দেয়ার আর থ্রি ফুড, হুম, থ্রি ফুডস, এরকম না। যদি একটা পিৎজা হয়, এই যে এখানে একটা পিৎজা, এটাও ফুড। যদি দুইটা পিৎজা হয়, এটাও ফুড। কিন্তু যদি বিভিন্ন রকমের খাদ্য হয়, সেক্ষেত্রে আপনি বলতে পারবেন ফুডস। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল হচ্ছে কি কি, এগুলো হচ্ছে জিরো প্লুরাল, এগুলো হচ্ছে জিরো প্লুরাল নাউন। আরেক ধরনের নাউন আছে যেগুলা সবসময় প্লুরাল হয়, এরা কখনোই সিঙ্গুলার হয় না, এটা অলওয়েজ প্লুরাল হয়, অলওয়েজ, সবসময় এরা প্লুরাল হবে। কি কি? এগুলোর মধ্যে কিছু আছে টুলস এবং ইনস্ট্রুমেন্ট, যেমন সিজর্স। সিজর্স মানে কি? কেচি। কেচি তো দুইটা পা না, কেচি তো হচ্ছে দুইটা পা, কেচি হচ্ছে দুইটা পা, এই কারণে এখানে সিজর্স আছে, সিজর্স। এগুলো সবসময় প্লুরাল। প্লায়ার্স, যেটাকে আমরা প্লাস বলি, প্লায়ার্স। টংস, টুইজার্স, বাইনোকুলার্স, স্পেকটাকলস, গ্লাসেস। এই গ্লাস কিন্তু খাওয়ার পানির যে গ্লাস ওই গ্লাস না, আমরা যারা চশমা পরি সেই গ্লাস। ঠিক আছে, তাহলে এগুলো সবসময় প্লুরাল হবে। বিভিন্ন পোশাক, যেমন প্যান্টস, ট্রাউজার্স, জিন্স, শর্টস, পায়জামাস, লেগিংস, সবগুলোই প্লুরাল। আরও কিছু জিনিস, আর্নিংস, সেভিংস, বিলঙ্গিংস, সারাউন্ডিংস, আর্মস, থ্যাঙ্কস। ওই যেমন বলি না, মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে এগুলো সবসময় এগুলোর সাথে এস বসবে, আলাদা করে আলম হয় না, আলাদা করে সারাউন্ডিং হয় না, বিলঙ্গিং হয় না, সেভিং হয় না, সেভিংসই হয়। ঠিক আছে, আর্নিংসই হয়, আর্নিং হয় না। এগুলো সবসময় প্লুরাল হয়। এখন কথা হচ্ছে যে ঠিক আছে বুঝলাম যে এগুলা 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 ইয়া হয় না, এগুলা সবসময় প্লুরাল হয়। কিন্তু আমি যদি বলি যে আমার একটা জিন্স দরকার, হ্যাঁ, আমার একটা প্যান্ট দরকার, আমরা তো এরকম বলি, হ্যাঁ, তাহলে তখন আমরা কিভাবে আসলে বলতে পারি, সেটা এখন আমরা দেখবো যে আমরা কিভাবে বলতে পারি। তো দেখেন, এটার মেইন জিনিসটা হচ্ছে যে যে সমস্ত নাউনের দুইটা অংশ থাকে, দুইটা অংশ মানে কি, যেমন আপনার প্যান্টের তো দুই পায়ে দুইটা অংশ না, তাহলে আপনার একটা প্যান্টের হচ্ছে দুইটা পা থাকে, ঠিক না? বা একটা চশমা হচ্ছে দুইটা গ্লাস থাকে, এটাই বলছে দুইটা অংশ। এগুলো সবসময় প্লুরাল ভার্ব নাই, কিন্তু যদি সিঙ্গুলার ডিটারমাইনার থাকে এবং পেয়ার অফ থাকে, তাহলে এরা সিঙ্গুলার ভার্ব নাই। এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে কি বোঝায় আমরা একটু পরে হচ্ছে দেখবো। আরেকটা এক্সাম্পল দেখেন, দিজ, দোজ, দা, এগুলো যদি থাকে তাহলে নাউনটা হবে প্লুরাল এবং ভার্বটাও হয় প্লুরাল। কিন্তু যদি এ, দা, দিস পেয়ার অফ থাকে, তাহলে প্লুরাল নাউন হয় এবং সিঙ্গুলার ভার্ব। এগুলা এক্সাম্পল দেখলে আপনারা বুঝবেন। যেমন দেখেন এখানে বলছে দ্য প্যান্টস আর ইন দ্য ড্রয়ার, দ্য প্যান্টস আর ইন দ্য ড্রয়ার। তাহলে এখানে প্যান্টস বলতে প্লুরালটাই বোঝানো হয়েছে, এখানে এখানে আমরা ভার্বটা প্লুরাল বসিয়েছি। কিন্তু আমি যদি বলি যে আমার এক জোড়া প্যান্ট দরকার, তাহলে আমি কিভাবে বলবো? আ অথবা দ্য পেয়ার অফ প্যান্টস,
একটা এক জোড়া, অথবা দ্য পেয়ার অফ প্যান্টস, এখানে কিন্তু দ্য পেয়ার্স বলে নাই, পেয়ার বলছে এক জোড়া। এই ক্ষেত্রে আমরা ইজ বসাবো। আ পেয়ার অফ প্যান্টস ইজ ইন দ্য ড্রয়ার, অথবা দ্য পেয়ার অফ প্যান্টস ইজ ইন দ্য ড্রয়ার। ঠিক আছে, আর এক্সাম্পল দেখেন, দ্য প্লায়ার্স আর অন দ্য টেবিল। কিন্তু যদি আপনি এক জোড়া বুঝাইতে চান, সেক্ষেত্রে আপনি বলবেন এরকম, আ পেয়ার অফ প্লায়ার্স ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, দেখেন এই যে দা অথবা দিস, দা দিস অথবা দোজ যদি হয়, সেক্ষেত্রে নাউনটা প্লুরাল এবং ভার্বটা হইছে প্লুরাল। এই যে এই নিয়মটা, এই যে এই নিয়মটা। ঠিক আছে, কিন্তু যদি এ থাকে, দা থাকে বা দিস থাকে এবং সাথে পেয়ার অফ থাকে, সেক্ষেত্রে প্লুরাল নাউন এবং ভার্ব হয় হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, কিন্তু যদি আমি এরকম বলতাম যে টু পেয়ার্স, যদি বলতাম টু পেয়ার্স, তাহলে কি হইতো? তাহলে অবশ্যই এখানে ভার্বটা প্লুরাল হইতো। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরপর আসেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, আর্মি, বোর্ড, কংগ্রেস, এগুলা সবসময় সিঙ্গুলার হয়, এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে, যেমন দ্য জুরি ইজ গোয়িং টু ডিসাইড অ্যাবাউট দ্য ম্যাটার, দ্য ফ্যামিলি ওয়াজ ইলেটেড বাই দ্য নিউজ। তাহলে এই যে দ্য ফ্যামিলি, দ্য জুরি, এগুলোর সাথে আমরা সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। কিন্তু আবার আমরা এইটাও কিন্তু শিখেছিলাম যে এই কালেকটিভ নাউনগুলোর মধ্যে যদি গ্রুপিং থাকে, বিভাজন থাকে, তাহলে কিন্তু আবার এরা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। যেমন দ্য কমিটি, ধরলাম এটা এখানে নাই, ডিভাইডেড ইন্টু টু পার্টস টু ডিসাইড অ্যাবাউট দ্য ম্যাটার। তাহলে এখানে বলছে যে কমিউনিটির মধ্যে আসলে দুই ভাগ হয়ে গেছে অলরেডি। তাহলে দুই ভাগ যেহেতু, তাহলে এখানে আমরা আর বসিয়েছি, কারণ এখানে কমিউনিটির মধ্যে একটা ভাগ আছে। দ্য ক্লাস আর আর্গুইং উইথ ওয়ান অ্যানাদার, ক্লাসের মধ্যে অনেকে অনেকজনের সাথে কথাবার্তা বলছে, তাহলে এখানে আমরা দ্য ক্লাস আর বসিয়েছি, প্লুরাল ভার্বটা আমরা এখানে বসিয়েছি। ঠিক আছে, আর এদের মধ্যে ভাগ আছে। কিন্তু কিছু কিছু কালেকটিভ নাউন আছে যারা সবসময় প্লুরাল হয়, যেমন অ্যারিস্টোক্রেসি, ক্যাটল, জেন্ট্রি, পোলট্রি, পিপল, পিজেন্ট্রি, এগুলা সবসময় প্লুরাল হয়। এবং আরেকটা হচ্ছে পুলিশ, এটাও আগে বলেছিলাম আপনাদেরকে যে পুলিশ সবসময় প্লুরাল ভার্ব সে গ্রহণ করবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। ডিউরিং দ্যাট পিরিয়ড দ্য জেন্ট্রি ওয়ার এক্সপেক্টেড টু লিভ বাই স্ট্রিক্ট কোডস অফ কন্ডাক্ট। তাহলে জেন্ট্রি ওয়ার এক্সপেক্টেড, ওয়ার এক্সপেক্টেড। ঠিক আছে, ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, ওকে, এখন আসেন আর একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আপনারা আগে দেখেছেন অলরেডি, সেটা হচ্ছে দুইটা বাক্য দেওয়া আছে, এই দুইটা বাক্যের মধ্যে যে কোনো একটা হচ্ছে সঠিক। দ্য উইক আর অথবা দ্য উইক ইজ। উইক এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্ট পজিশনে বসতে পারে না। সাবজেক্ট পজিশনে বসার অধিকার কেবল দুইটা পার্টস স্পিচেরই আছে, এক নাউন, দুই প্রোনাউন, আর কারোই নেই। কিন্তু এইখানে আমরা দেখছি অ্যাডজেক্টিভ সে কিন্তু এখানে বসে গিয়েছে, অ্যাডজেক্টিভ সে কিন্তু এখানে বসে গিয়েছে সাবজেক্ট হিসেবে। তাহলে এইখানে এখানে এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে কোনো দা প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ যদি আমরা দেখি সাবজেক্ট পজিশনে বসছে, তাহলে সেইটা আর আসলে অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করা হয় না, সে অ্যাডজেক্টিভ থাকেও না, সে হয়ে যায় প্লুরাল কমন নাউন, সে হয়ে যায় প্লুরাল কমন নাউন, এবং এটার সাথে ভার্বটা হয় প্লুরাল। যেমন দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, তাহলে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব বসাইনি, প্লুরাল ভার্ব বসিয়েছি, দ্য পুয়ার লিভস হয় নাই, লিভ হয়েছে। তাহলে দ্য পুয়ার are born to suffer. The poor are born to suffer. The old are not always wiser than the young. The unemployed are losing hope. তাহলে এখানে দেখেন প্রতিটা ভার্বই হচ্ছে প্লুরাল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ব্যাপার গেল। আবার দেখা যায় দা ছাড়াও, এই যে এখানে তো দা আছে, দা পুয়ার আছে, দা ওল্ড আছে, দা আনএমপ্লয়েড আছে, দেখা যায় দা ছাড়াও মাঝে মধ্যে সাবজেক্ট পজিশনে অ্যাডজেক্টিভকে বসে থাকতে। তাহলে যদি ওরকম হয়, তাহলে সেখানে আবার কেমন কি? সেখানে ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে ওইটা আসলে আসল অ্যাডজেক্টিভ না। যেমন দেখেন এই বাক্যগুলো, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, ব্লেসড ইজ হি হু গেটস আ গুড ওয়াইফ, ব্লেসড আর দ্য পুয়ার, দ্য পায়াস, দ্য মিক। দেখুন এইখানে এই যে সুইট বলেন, ব্লেসড বলেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা তো মোটামুটি জানি যে বাক্যের একটা সেন্টেন্সের শুরুতে যে বসে, তারপরে যে তারপরে ভার্ব থাকে, সেই শব্দটা হয় সাবজেক্ট। কিন্তু এখানে আমরা কি দেখলাম, সুইট শব্দটা দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তারপর একটা ভার্ব আছে, সেক্ষেত্রে
সুইটকে আমাদের সাবজেক্ট মনে হতে পারে, ব্লেজডকে আমাদের সাবজেক্ট মনে হতে পারে, কিন্তু এরা আসলে সাবজেক্ট না। সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্লেজড হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা মূলত একটা বাক্যের আলংকারিক একটা রূপ, মানে বাক্যটাকে একটু ঢং করে লেখা। ঢং করে লেখার জন্য মাঝে মধ্যে অ্যাডজেক্টিভগুলো সামনে চলে আসতে পারে, কিন্তু আসল সাবজেক্ট কিন্তু সে না। আসল সাবজেক্টটা হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এইটা হচ্ছে আসল সাবজেক্ট। এইখানে মেইন সাবজেক্ট হচ্ছে দ্য ইউজেস, তাহলে এটা প্লুরাল, এই কারণে আমি এখানে প্লুরাল ভার্বটা বসিয়েছি। মূলত বাক্যটা ছিল এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এই বাক্যটা ছিল মূলত এইরকম, হি হু গেটস আ গুড ওয়াইফ ইজ ব্লেসড, ব্লেসড আর দ্য পুয়ার, দ্য পায়াস, দ্য মিক। এটা বাক্যটা ছিল এরকম, দ্য পুয়ার আর ব্লেসড, দ্য পায়াস আর ব্লেসড, দ্য মিক আর ব্লেসড। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ দেখলেই সেটাকে আসলে সাবজেক্ট হিসেবে বলা যাবে না, সেটা এবং সেটা সাবজেক্ট হবেও না। কোনটা সাবজেক্ট সেটা আমাকে খুঁজে বের করতে হবে, এবং সেই অনুযায়ী আমি এই ভার্বটা হচ্ছে বসাবো। আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। আনইজি লাইজ দ্য হেড দ্যাট উইয়ার্স এ ক্রাউন, ইনএভিটেবল আর দ্য ডিক্রিজ অফ গড, গন আর দোজ ডেজ ওয়েন উই ইউজ টু গো ফিশিং। তাহলে এখানে সবগুলোই এই যে ভার্ব, এই ভার্বগুলো আসলে নাউন হিসেবে বসছে, বাক্যের আসল যে সাবজেক্ট সেটা হিসেবে বসছে। এইবার আপনি নিয়মটা দেখেন, এই যে অ্যাডজেক্টিভ সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট, অ্যাডজেক্টিভ প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে হচ্ছে প্লুরাল ভার্বটা বসছে। ওকে, এরপরে আসেন যে কোনো সময় দেখা যায় যে আমরা দেখি যে সাবজেক্ট পজিশনে বিশাল বিশাল কতগুলো শব্দ দেওয়া, বিশাল শব্দ না, কিছু শব্দগুচ্ছ দেওয়া, যেমন ওগুলোকে আমরা ফ্রেজ বলি, ওগুলোকে আমরা ক্লজ বলি। মনে রাখবেন, বাক্যের ক্লজ, ফ্রেজ এবং জিরান্ড এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ঠিক আছে, ক্লজ, ফ্রেজ, সে যত শব্দই সেখানে থাকুক না কেন, এটার সাথে সবসময় ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন রিডিং নোভেলস ইজ মাই প্যাশন, এখানে রিডিংটা হচ্ছে জিরান্ড, রিডিং নোভেলস এই পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, দুটো শব্দ আছে কিন্তু এখানে আমরা ভার্ব দিয়েছে সিঙ্গুলার। দ্যাট দে আর দ্য কালপ্রিটস ইজ নোন টু অল, এই যে দ্যাট দে আর দ্য কালপ্রিটস এই পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, সরি নাউন ক্লজ। এই নাউন ক্লজের সাথে আমরা সিঙ্গুলার ভার্বটা বসিয়েছি। ঠিক আছে, আচ্ছা। তবে যদি একাধিক জিরান থাকে, আমরা জানি যে জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং সেটা নাউন হিসেবে কাজ করছে, সেটাকে আমরা জিরান বলবো। তবে এখানে আরেকটা ব্যাপারে চলে আসে, সেটা হচ্ছে এটাকে ভার্বাল নাউনও বলা যায়। তবে জিরানের সাথে ভার্বাল নাউনের মেইন পার্থক্যই হচ্ছে জিরান্ডে ভার্বের কিছু বৈশিষ্ট্য থাকে, ভার্বাল নাউনে ভার্বের কোনো বৈশিষ্ট্যই থাকে না। যেমন জিরান্ড হচ্ছে সে অবজেক্ট গ্রহণ করতে পারে, তারপরে হচ্ছে যে তাকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করা যায়, কিন্তু ভার্বাল নাউনকে এই কোনো কিছুই এর বৈশিষ্ট্য থাকে না। এটা হচ্ছে জিরান এবং ভার্বাল নাউনের মধ্যে প্রধান পার্থক্য। তো যদি একাধিক জিরান থাকে সেক্ষেত্রে ভার্বটা কিন্তু প্লুরাল হবে। যেমন সুইমিং অ্যান্ড রানিং ইজ অথবা আর মাই ফেভারিট স্পোর্টস, দেখেন এখানে দেওয়া আছে কিন্তু স্পোর্টস, তার মানে প্লুরাল। তাহলে স্পোর্টস যেহেতু আছে, তার মানে সুইমিং এবং রানিং হচ্ছে দুইটা আলাদা স্পোর্ট, সুতরাং আমি এখানে আর বসাবো, ইজ বসাবো না। ঠিক আছে, রিডিং অ্যান্ড রাইটিং আর এসেনশিয়াল স্কিলস ফর স্টুডেন্টস। ওকে, এরপর আসেন যে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ কখনোই প্রেপোজিশনাল ফ্রেজ কখনোই বাক্যের ভার্বে উপরে কোনো প্রভাব বিস্তার করে না। এটা হচ্ছে মেইন জিনিস প্রেপোজিশনাল ফ্রেজ। আপনারা ফ্রেজ এন্ড ক্লজের ক্লাস করেছেন, সেখানে নিশ্চয়ই দেখেছেন যে প্রেপোজিশনাল ক্লজ নামে কোনো কিছু নাই। প্রেপোজিশনাল ক্লজ নামে ইংরেজি গ্রামারে কোনো কিছু নাই, কখনোই প্রেপোজিশনাল ক্লজ হয় না। যদি দেখেন যে কোনো সময় এটাকে প্রেপোজিশনাল ক্লজের মতো মনে হচ্ছে, মনে হইলেও ওটা আসলে প্রেপোজিশনাল ক্লজ না, ওটাকে প্রেপোজিশনাল ফ্রেজই বলতে হবে, প্রেপোজিশনাল ক্লজ নামে কোনো কিছু নাই। ঠিক আছে, তাহলে এই যে প্রেপোজিশনাল ফ্রেজ, এই প্রেপোজিশনাল ফ্রেজ ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। অর্থাৎ প্রেপোজিশনাল ফ্রেজ দেখতে যেরকমই হোক, সেইটির উপরে আমি ভার্বটা সেটার উপরে ভার্ব আমার নির্ভর করবে না। যেমন সিলেকশন অফ নজরুলস পোয়েমস, দেখেন এখানে বলছে এ সিলেকশন, একটা সংকলন, অফ নজরুল পোয়েমস, প্লুরাল আছে, পোয়েমস আছে, পোয়েমস, পোয়েমস থাকলেও এখানে আমি ভার্বটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে পারবো। কারণ কি? কারণ এখানে আমার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। এই অফ নজরুলস পোয়েমস এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটার উপরে আমি এই ভার্ব নির্ভর করবে না। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে হ্যাজ বিন, আ সিলেকশন অফ নজরুল পোয়েমস হ্যাজ বিন পাবলিশড টু দ্য জয় অফ দ্য রিডার্স।
দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যান অকার্স ডিউরিং দেয়ার ফার্স্ট ফিউ ইয়ার্স। তাহলে এখানে অকার্স হয়েছে কেন? কারণ এই যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যান, এই যে অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যান, এই পুরোটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এটার উপরে এইটা ভার্ব নির্ধারণে কোনো কিছু বলবে না, সে কোনো প্রভাব তার থাকবে না। এখানে এরকমই আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ অংশ কখনোই ভার্ব নির্ধারণে কোনো প্রভাব বিস্তার করে না। অ্যাপোজিটিভ আপনারা নিশ্চয়ই ফ্রেজ এবং ক্লজের ক্লাসে দেখেছেন, সুতরাং ওইটা নিয়ে আলোচনা আমি এখানে করব না। অ্যাপোজিটিভ এটা হচ্ছে একটা এক্সট্রা অংশ, নাউনের একটা এডিশনাল পোর্শন। যেমন দিস বুক অ্যান ইংলিশ ডিকশনারি অ্যান্ড লেক্সিক্যাল গ্রামার। দেখেন, মনে রাখবেন সবসময় অ্যাপোজিটিভটা হয় নাউন ক্লজ হবে, আর নাইলে নাউন ফ্রেজ হবে। অ্যাপোজিটিভ সবসময় নাউন হয়, সেটা হতে পারে নাউন ক্লজ, হতে পারে নাউন ফ্রেজ। যদি অ্যাপোজিটিভটা নাউন ফ্রেজ হয়, যদি অ্যাপোজিটিভটা নাউন ফ্রেজ হয়, তাহলে সেইটা এইরকম কমা দিয়ে আলাদা করা থাকবে। সেটা এরকম কমা দিয়ে আলাদা করা থাকবে, মাস্ট, অবশ্যই এটা থাকবে। ঠিক আছে? কিন্তু ক্লজ হইলে আবার এরকম কমা দিয়ে আলাদা করা থাকে না। তাহলে এই যে অ্যান ইংলিশ ডিকশনারি লেক্সিক্যাল গ্রামার, এইটা একটা এক্সট্রা পোর্শন, এটার উপরে আমার ভার্ব নির্ভর করবে না। তাহলে দিস বুক সিঙ্গুলার, সুতরাং আমি এখানে ওয়াজ দিয়েছি। ওকে, এরপর আসেন, মাঝে মধ্যে দেখা যায় যে বাক্যের শুরুতে, সেন্টেন্সের শুরুতে হচ্ছে হিয়ার বসে বা দেয়ার বসে। এই হিয়ার দেয়ার এগুলোকে বলা হয় হচ্ছে সুডো সাবজেক্ট, এবং এগুলার উপরও আসলে ভার্ব নির্ভর করে না। যেমন হিয়ার আর দ্য নিউজ পেপার, এখানে মূল বাক্যটা আসলে কি ছিল? মূল বাক্যটা ছিল যে দ্য নিউজ পেপার ইজ হিয়ার, দ্য নিউজ পেপার ইজ হিয়ার, মূল বাক্যটা ছিল এরকম। এটা কিন্তু সুন্দর করে লেখা হয়েছে হিয়ার ইজ দ্য নিউজ পেপার। এখন এই যে হিয়ার, এই হিয়ার কিন্তু এখানে সাবজেক্ট না, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দ্য নিউজ পেপার। এইটা অনুযায়ী আমি এখানে ভার্বটা বসিয়েছি। সেম ভাবে দেয়ার ইজ ওয়াইল্ড ডগস ইন আওয়ার নেইবারহুড, নাকি দেয়ার আর ওয়াইল্ড ডগস ইন আওয়ার নেইবারহুড? অবশ্যই হবে দেয়ার আর ওয়াইল্ড ডগস ইন আওয়ার নেইবারহুড। কেন? কারণ ওয়াইল্ড ডগস এটা হচ্ছে প্লুরাল, তাহলে এখানে ভার্বটাও হবে প্লুরাল। ঠিক আছে? ওকে, এরপর আসেন এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ। এটা আর আমরা অলরেডি রাইট ফর্ম অফ ভার্বে অলরেডি মনে হয় আমরা দেখেছি। তারপর এটা আর কোথায় দেখেছিলাম? এটা মনে হয় কারেকশনে আমরা দেখেছি। এ নাম্বার অফ, এ নাম্বার অফ দিয়ে বোঝা হচ্ছে মেনি। মেনি মানে অনেক, এ নাম্বার অফ মানে অনেক। আর দা নাম্বার অফ এটা দিয়ে বোঝায় একটা নির্দিষ্ট সংখ্যা। এ নাম্বার অফের সাথে এবং দা নাম্বার অফের সাথে নাউন হয় প্লুরাল, কিন্তু এ নাম্বার অফের সাথে ভার্ব হয় প্লুরাল, আর দা নাম্বার অফের সাথে ভার্ব হয় সিঙ্গুলার। দা নাম্বার অফ দিয়ে যেহেতু এটা নির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়, এই কারণে এটা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেমন দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, অর দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট টুডে। সঠিক উত্তর হবে ইজ অ্যাবসেন্ট টুডে। কেন? কারণ এখানে দ্য নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে এটা নির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়েছে। যেমন আজকে 50 জন স্টুডেন্ট হচ্ছে অনুপস্থিত, অথবা 60 জন স্টুডেন্ট অনুপস্থিত। তো এই যে অনুপস্থিত কয়জন, এটা তো একটা নির্দিষ্ট সংখ্যা, ঠিক না? তাহলে নির্দিষ্ট সংখ্যা 50, এই কারণে আমরা এখানে ইজ বসিয়েছি। কিন্তু যদি হয়তো এ নাম্বার অফ, এই এ নাম্বার অফ দিয়ে বোঝায় হচ্ছে অনেক, মেনি। এ নাম্বার অফ ফার্মার্স ওয়াজ ক্রিটিসাইজড ইয়েস্টারডে, অথবা এ নাম্বার অফ ফার্মার্স ওয়ার ক্রিটিসাইজড ইয়েস্টারডে, তাহলে সঠিক উত্তর হবে ওয়ার ক্রিটিসাইজড ইয়েস্টারডে। ঠিক আছে? এরপরে হচ্ছে এভরি এবং ইচ। এভরি এবং ইচ এটাও আপনারা অলরেডি জানেন। এভরি এই শব্দটা কেবল হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, এভরি শব্দটা শুধু অ্যাডজেক্টিভ হয়। আর ইচ এটা অ্যাডজেক্টিভও হয়, এটা প্রোনাউনও হয়, দুইটাই হয়। তো এভরি এবং ইচ এরা সবসময় সিঙ্গুলার, এবং এরা সবসময় সিঙ্গুলার ভার্বই গ্রহণ করে, এদের সাথে কখনোই প্লুরাল হয় না। এগুলো আমরা আগেও দেখেছেন, আমরা কিছু এক্সাম্পল জাস্টগুলো দেখবো। যেমন এভরি স্টুডেন্ট ইজ কামিং টুয়ার্ডস মি, এটা হচ্ছে সঠিক উত্তর। আর বাকি তিনটাই হচ্ছে আসলে ভুল। ইচ টিচার এখানে হ্যাজ হওয়ার কথা ছিল, তারপর ইচ টিচার্স হ্যাভ, এখানে টিচার এবং এখানে হ্যাজ হওয়ার কথা ছিল, তাইলে এই দুইটা বাক্য সঠিক হইতো। তো এখানে একমাত্র সঠিক বাক্য হচ্ছে দ্য স্টুডেন্টস ইজ কামিং টুয়ার্ডস মি। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হইলো যে ইচ এই শব্দটা মাঝে মধ্যে প্লুরাল নাউনের সাথে বসতে পারে। এটা হচ্ছে একটা ব্যতিক্রম, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইচ শব্দটা মাঝে মধ্যে প্লুরাল নাউনের সাথে বসতে পারে। কিভাবে? ইচ এই শব্দটা দিয়ে আম, এটা তো সবসময় সিঙ্গুলার হয়, এতে কোনো সন্দেহ নাই, এটা সবসময় সিঙ্গুলার হয়। কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে
জোর প্রদান করা বা হচ্ছে আপনার এমফাসাইজ প্রদান করা বুঝাইতে ইচ শব্দটা ইউজ হয়, এবং সেটা প্লুরাল নাউনের সাথে ইউজ হয়। তবে প্লুরাল নাউনের সাথে ইউজ হইলেও প্লুরাল নাউনের সাথে ইউজ হইলেও আহ, এটার ভার্ভ ভার্ব কিন্তু প্লুরালি হবে। অর্থাৎ ইচ শব্দটা একটু আগে আমরা কি দেখলাম, ইচ শব্দটা হতে সবসময় সিঙ্গুলার, এটা একটু আগে বলছি। কিন্তু যদি ইচ শব্দটা প্লুরাল নাউনের পরে হয়, প্লুরাল নাউনের পরে যদি হচ্ছে বসে, সেক্ষেত্রে কিন্তু ওই ইচের কোনো প্রভাব ভার্বের উপরে থাকবে না। যেমন দেখেন, এখানে বাক্যটা ছিল এরকম আসলে, যে দে আর কামিং। এখানে মূল বাক্যটা ছিল দে আর কামিং, মূল বাক্য এটাই ছিল, দে আর কামিং। কিন্তু এইটাকে আরেকটু জোর দেওয়ার জন্য আমরা বললাম তারা প্রত্যেকেই আসছে। দে ইচ, তারা প্রত্যেকেই আসছে। দেখেন, এই ইচ শব্দটা দের পরে বসছে, দে হচ্ছে একটা প্লুরাল প্রোনাউন এবং তারপরে বসছে ইচ। এখানে এই ইচের কিন্তু ভার্বের উপরে কোনো প্রভাব থাকবে না, এখানে ভার্বটা প্লুরালি হবে। ঠিক আছে, সঠিক উত্তর হবে দে ইচ আর কামিং। আবার একইভাবে দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে প্লুরাল, দ্য স্টুডেন্টস, ঠিক আছে, প্লুরাল। এরপরে বসছে ইচ, এই ইচেরও ভার্বের উপর কোনো প্রভাব থাকবে না, এখানে সঠিক উত্তর হবে দে স্টুডেন্টস ইচ ওয়ার ক্রিটিসাইজড। ঠিক আছে, ওকে। এরপরে আসেন ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ, এগুলা সাথে সবসময় নাউন হয় প্লুরাল, কিন্তু ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। কেন? দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওয়ান অফ মাই টিচার্স আর টেকিং হিজ মিল, নাকি ওয়ান অফ মাই টিচার্স ইজ টেকিং মাই মিল। আমার টিচারদের মধ্যে একজন, ওয়ান একজন, অফ মাই টিচার্স টিচারদের মধ্যে একজন, টিচারদের মধ্যে একজন, তাহলে মূলত আমার এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে এই ওয়ান। তাহলে ওয়ান যেহেতু সাবজেক্ট, সুতরাং আমি এখানে ভার্বটাও দেবো সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ মাই টিচার্স ইজ টেকিং হিজ মিল, সঠিক উত্তর হবে ইজ, আর না। ঠিক আছে, ওকে। এরপর আসে, আমরা একটু পরে রিকেপ করবো একসাথে। আমরা এখন বথ, আইদার, নাইদার, নান, এনি, অল, এটা ব্যবহার শিখবো। প্রথম হচ্ছে বথ, আইদার, নাইদার, এগুলা সবসময় হচ্ছে দুই বোঝায়, দুই। মানে বথ, এই যখন আমরা কোনো কিছু দুই নিয়ে কোনো কিছু বলবো, সেখানে বথ বসতে পারে, সেখানে আইদার বসতে পারে, সেখানে নাইদার বসতে পারে অর্থ অনুযায়ী। যেমন যদি আহ, দুইটার মধ্যে দুইটাই আমি বুঝাইতে চাই, যেমন আমি বললাম যে দুইটা শার্ট, হ্যাঁ দুইটা শার্ট, তাহলে এই দুইটা শার্টের মধ্যে দুইটাই, এটা হইলে হবে বথ। যদি দুইটার মধ্যে যে কোনো একটা হয়, সেক্ষেত্রে হবে আইদার। যদি দুইটার মধ্যে কোনোটাই না হয়, জিরো হয়, সেক্ষেত্রে হবে হচ্ছে নিদার। কিন্তু এদের সাথে ভার্বের যে ব্যবহার, এখানে কিছু পার্থক্য আছে। যেমন বথ অফ দ্য বয়েজ, বথ, দেখেন অফের পরে কিন্তু প্লুরাল হয়েছে। একইভাবে আইদার অফ, নাইদার অফের পরেও কিন্তু নাউনটা হবে প্লুরাল, কিন্তু এখানে ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল হবে, এইটা হচ্ছে বুঝার বিষয়। দেখেন, একটু আগে আমি বললাম যে দুইয়ের মধ্যে দুইটাই আছে, মানে বথ অফ দ্য বয়েজ, দুইজন বালকের মধ্যে দুইজনই উপস্থিত ছিল। তাহলে দুজন উপস্থিত ছিল, সাবজেক্ট দুই, তার মানে এটা প্লুরাল, সুতরাং আমি ভার্বটাও দেবো প্লুরাল, সঠিক উত্তর হবে আর। আইদার অফ দ্য বয়েজ ইজ অথবা আর অ্যাবসেন্ট, আইদার মানে দুইয়ের মধ্যে একজন উপস্থিত ছিল, তাহলে একজন হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে একজনের সিঙ্গুলার, সুতরাং আমি এখানে ভার্বটা বসাবো হচ্ছে ইজ। আচ্ছা, এরপরে আসেন, নাইদার অফ দ্য বয়েজ ইজ অথবা আর প্রেজেন্ট, নিদার। তাহলে নিদার বলতে কি বোঝায়? দুইয়ের মধ্যে কোনোটাই না, দুইয়ের মধ্যে কোনোটাই না। তাহলে দুইয়ের মধ্যে যদি কোনোটাই না হয়, সেক্ষেত্রে কি হবে? এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা তো প্লুরাল না, এটা তো শিওর, যদি প্লুরাল না হয় তাহলে এটা সিঙ্গুলার, সুতরাং এখানে আমি ভার্বটাও দেবো সিঙ্গুলার, নাইদার অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট হবে। তো আমরা দুই নিয়ে কথাবার্তা হচ্ছে এগুলা, কিন্তু যদি দুইয়ের বেশি হয় তাহলে কি হবে? যদি দুইয়ের বেশি হয়, সেক্ষেত্রে কোনটা হবে? দুইয়ের বেশি হইলে হচ্ছে আপনি অল এখানে বসানো যেতে পারে, নান বসানো যেতে পারে, এনি বসানো যেতে পারে, অথবা আম, এই তিনটা। তবে এখানে নানের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আচ্ছা, প্রথমে আসেন, যে যদি এরকম হয় যে অল, অল অফ দ্য সিক্স বয়েজ আর অথবা ইজ প্রেজেন্ট, দেখেন অল বলতে কি বোঝায়? অল দিয়ে বোঝায় ছটার মধ্যে ছয়টাই, মানে ছটার মধ্যে ছয়টা বলতে ধরেন আপনার ছয়টা শার্ট আছে, এই ছটা শার্টের মধ্যে ছটা শার্টই হচ্ছে এখন আম, পরার মতো, হ্যাঁ পরার মতো, আপনি এই ছটা শার্টে এখন আপনি পড়তে পারবেন, তাহলে ছটার মধ্যে ছয়টাই। এই ক্ষেত্রে আমরা বসাই হচ্ছে অল। যেমন অল অফ দ্য সিক্স বয়েজ ইজ প্রেজেন্ট নাকি আর প্রেজেন্ট,
6 জন, তাহলে প্লুরাল, সুতরাং সঠিক উত্তর হবে আর প্রেজেন্ট। আচ্ছা, এরপর আসেন, নান অফ দ্য 6 বয়েজ ইজ অথবা আর প্রেজেন্ট। নান অফ দ্য 6 বয়েজ মানে কেউ না। নান, নান দিয়ে এখানে কি বোঝাচ্ছে? নান মানে হচ্ছে এখানে জিরো, নো ওয়ান। তা নো ওয়ান মানে কি? নো ওয়ান মানে হচ্ছে জিরো, 6 জনের মধ্যে কেউই না। যদি জিরো হয় সেক্ষেত্রে আমরা সেটাকে কি ধরি? সিঙ্গুলার ধরি। তাহলে সঠিক উত্তর হবে নান অফ দ্য 6 বয়েজ ইজ প্রেজেন্ট। আচ্ছা, এনি অফ দ্য 6 বয়েজ, এনি দিয়ে কি বোঝায়? এনি দিয়ে বোঝায় হচ্ছে 6 জনের মধ্যে যে কোনো একজন। 6 জনের মধ্যে যে কোনো একজন, এনি অফ দ্য 6 বয়েজ। তাহলে 6 জনের মধ্যে যে কোনো একজন, তাহলে একজন বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে ইজ। ঠিক আছে, কিন্তু এইখানে এই যে একটু আগে বললাম যে নান, এটা দুইটা অর্থ আছে। নানের দুইটা অর্থ। একটা নানের অর্থ হচ্ছে নো ওয়ান, এবং আরেকটা নানের অর্থ হচ্ছে নট ওয়ান। দুইটা অর্থ, একটা হচ্ছে নো ওয়ান এবং আরেকটা হচ্ছে নট ওয়ান। এখন নো ওয়ান মানে কি? নো ওয়ান মানে হচ্ছে জিরো, একদম জিরো। আর নট ওয়ান মানে কি? নট ওয়ান মানে হচ্ছে এক না, একের বেশি, মোর দেন ওয়ান, একের বেশি, ওয়ান প্লাস, মোর দেন ওয়ান। তাহলে মোর দেন যদি ওয়ান হয়, নট ওয়ান, এখন নট ওয়ান মানে এক্স্যাক্টলি কত সেটা আমরা জানি না, যেটা জানি সেটা হচ্ছে একের বেশি। তার মানে একের বেশি যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা জানি যে একের বেশি সবসময় হয় প্লুরাল। তাহলে এখন আমরা বাক্যে আসলে কিভাবে ব্যবহার করব, দেখেন। বাক্যের ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে হচ্ছে এই যে দুটো বাক্য দেওয়া আছে এখানে, নান অফ দ্য 6 বয়েজ আর অথবা ওয়ার প্রেজেন্ট, নান অফ দ্য 6 বয়েজ ইজ অথবা ওয়াজ প্রেজেন্ট। এখন এইখানে কোনটা হচ্ছে আমার সঠিক, কোনটা হচ্ছে ভুল? দেখেন, আপনার আমার পক্ষে বোঝা সম্ভব না যে এই যে নান এখানে দেওয়া আছে, এই নান দিয়ে কি নট ওয়ান বোঝাচ্ছে নাকি এখানে নো ওয়ান বোঝাচ্ছে। কারণ দুইটারই ইয়ে হচ্ছে একই রকম। হ্যাঁ, দুইটার হচ্ছে যে সংক্ষিপ্ত ফর্ম, সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে দুইটার হচ্ছে একই রকম। তাহলে একই রকম যেহেতু, তাহলে আমার আপনার আসলে বোঝা সম্ভব না যে এটা কোনটা হবে। এটা আমার আপনার বোঝার ক্ষমতা নাই। তাইলে আমরা তাহলে কি করব, যেহেতু আমরা বুঝতে পারতেছি না, তাইলে সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে এখানে দাগাবো? আচ্ছা, দেখেন, এখানে দাগানোর মেইন উপায়টা হচ্ছে যেটা সবসময় মাথায় রাখবেন, যেটা সেটা হচ্ছে যে আপনার যখনই নাম দেখবেন, যখনই আপনি নাম দেখবেন, তখন মনে রাখবেন যে এই নাম দিয়ে আসলে বোঝানো হয়েছে নো ওয়ান। এটা হচ্ছে 1 নম্বর কথা। এটা কি বললাম? যখনই আপনি নাম দেখবেন, যখনই আপনি নাম দেখবেন যে কোনো জায়গাতে, আপনার মাথায় চট করে আপনি নিয়ে আসবেন, হুম, চট করে আপনি নিয়ে আসবেন যে এই নান মানে হচ্ছে নো ওয়ান। এই নান মানে হচ্ছে নো ওয়ান, কেউ না, একদম জিরো। ঠিক আছে, এবং সচরাচর পরীক্ষায় এই নানটাই হচ্ছে আসে, এই যে নো ওয়ান যেটা বোঝায় এই নানটাই আসে। এখন তাইলে আপনারা প্রশ্ন করতে পারেন উল্টা যে ভাই, যেহেতু আপনি জানেন, যেহেতু আপনি জানেনই হচ্ছে যে এখানে এই আহ, নান বলতে নো ওয়ান বোঝায় এবং পরীক্ষাতে এইটাই আসে সচরাচর, তাইলে হুদাই এই নট ওয়ান দিয়ে এটা এটা করার কি দরকার ছিল, বা এটা এটা পড়ানোর কি দরকার ছিল? পড়ানো দরকার ছিল এই কারণে যাতে আপনার জিনিসটা মাঝে মধ্যে যদি কোনো কারণে, কোনো কারণে যদি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন চলে আসে, কোনো কারণে যদি এই ধরনের প্রশ্ন চলে আসে, সেই ক্ষেত্রে আপনি যাতে অন্তত উত্তরটা করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে সামারিটা কি? সামারিটা হচ্ছে নান বলতে নো, নট ওয়ান নাকি হচ্ছে নো ওয়ান, নট ওয়ান নাকি নো ওয়ান, এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে নান বলতে আসলে কোনটা বোঝানো হয়েছে, এটা যিনি বক্তা, হ্যাঁ, যিনি বক্তা তিনি আসলে ভালো বলতে পারবেন, এটা আমরা কেউ বুঝবো না। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে পরীক্ষাতে আমরা মনে রাখবো যে নান দিয়ে, নান দিয়ে সাধারণত নো অনে বোঝানো হয় এবং সচরাচর আমরা এটাই মাথায় রাখবো। তার মানে হচ্ছে যে এই যে নান, এটার সাথে আমরা সবসময় সিঙ্গুলার ভার্বটাই ব্যবহার করব। কিন্তু বাই চান্স যদি আমরা দেখি এরকম কোনো সেন্টেন্স পরীক্ষাতে চলে আসছে যে নান অফ দ্য 6 বয়েজ বা এরকম কোনো একটা, এবং সেটার সাথে আর বা ওয়ার যুক্ত আছে, সেটাকে আমরা কিন্তু ভুল বলতে পারবো না। ঠিক আছে, ওকে। এরপরে আসেন, মেনি, এ গ্রেট মেনি এবং মেনি, এটা আমরা অলরেডি আপনারা দেখেছেন, এটা রাইট ফর্ম অফ ভার্বেও ছিল, এখানে আবারও এটা চলে আসছে, একই রকম নিয়ম কারণ। এইখানে এই যে মেনি এবং হচ্ছে এ গ্রেট মেনি, এই দুইটার ব্যবহার সেম সেম। এই দুইটার ব্যবহার হচ্ছে এই দুইটার সাথে সিঙ্গুলার ভার্ব এবং হচ্ছে সিঙ্গুলার
সরি, এই দুটার সাথে হচ্ছে প্লুরাল ভার্ব এবং প্লুরাল নাউন বসে। আর এই যে মেনি এ, এই মেনি এর সাথে হচ্ছে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। তো এটা আপনারা একটু আগে যেহেতু পড়ানো হয়েছে, এটা আমি আর হচ্ছে বলতেছি না। ওকে, এখানে ব্যাখ্যাগুলো একটু পড়ে নিলে আপনারা বুঝবেন, যেহেতু আগেও একবার পড়ানো হয়েছে। আচ্ছা, এরপরে আসেন, আমরা শেষ দিকে চলে আসছি, আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে জ্বালাবো। আচ্ছা দেখেন, দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি এন দিয়ে যুক্ত থাকে এবং প্রথমটার সাবজেক্টের পূর্বে যদি দা থাকে, তাইলে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়। এখন এইটা পড়ে আপনি আসলে কিছু বুঝবেন না, বা এটা পড়ে আসলে কিছু বোঝা যাচ্ছে না। এখানে আপনি ইয়াটা দেখেন, আপনি এক্সাম্পলটা দেখেন, দেখেন কি বলছে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি আর টেকিং প্রিপারেশন টু অ্যাটেন্ড দ্য মিটিং। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে কি আর হবে নাকি এখানে ইজ হবে। দেখুন, প্রিন্সিপাল এবং সেক্রেটারি এই দুইটা এন্ড দিয়ে যুক্ত আছে। প্রিন্সিপালের আগে দা আছে, সেক্রেটারির আগে দা নাই। যদি এরকম হয় তাহলে আপনাকে বুঝতে হবে এই প্রিন্সিপাল এবং সেক্রেটারি এই দুজন আসলে একই ব্যক্তি। যিনি প্রিন্সিপাল তিনি সেক্রেটারি, ঠিক আছে, যিনি প্রিন্সিপাল তিনি হচ্ছেন সেক্রেটারি। এই কারণে এই দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি এই পুরোটা হচ্ছে একটা সিঙ্গুলার এন্টিটি। যেহেতু সিঙ্গুলার এন্টিটি, সুতরাং এখানে আমি আর বসাবো না, এখানে আমি বসাবো ইজ। এখানে আমি বসাবো হচ্ছে ইজ, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ইজ টেকিং প্রিপারেশন টু অ্যাটেন্ড দ্য মিটিং, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, যদি একই ব্যক্তি না বোঝায়, এখন একই ব্যক্তি না বোঝায়, যদি একই ব্যক্তি না বোঝায়, এটা আমরা কেমনে বুঝবো একই ব্যক্তি যে আসলে বোঝাচ্ছে না, এটা আমরা কিভাবে বুঝবো? একই ব্যক্তি বোঝাচ্ছে না, এইটা বুঝবো আমরা যদি দুইটার আগেই দা থাকে। যেমন দেখেন এখানে বলছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে এটা দিয়ে কি বলছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে আসলে মানুষ হচ্ছে দুইজন, এখানে মানুষ হচ্ছে দুইজন, যেটা দুজন মানুষ, সুতরাং আমার ভার্বটাও হবে প্লুরাল। তাহলে সঠিক উত্তর হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি আর টেকিং প্রিপারেশন টু অ্যাটেন্ড দ্য মিটিং, ঠিক আছে। ওকে, এরপরে আসেন, এন দ্বারা যুক্ত যদি একই সত্তা বোঝায়, তাহলে সেখানে ভার্ব সিঙ্গুলার। এটা আমরা আগে দেখেছি, যেমন রাইস অ্যান্ড কারি ইজ ডিলিশিয়াস টু ইট, রাইস অ্যান্ড কারি আর গ্রোন ইন বাংলাদেশ। হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে রাইস অ্যান্ড, এগুলা সবগুলো সঠিক বাক্য। রাইস অ্যান্ড কারি আর গ্রোন ইন বাংলাদেশ, কারণ এরা সেপারেটলি গ্রো হয়। আর রাইস অ্যান্ড কারি ইজ ডিলিশিয়াস টু ইট, কারণ আমরা এগুলো একসাথে করে খাই, একসাথে মিক্স করে খাই, ঠিক আছে। ওকে, এরপর আসেন, টুগেদার উইথ, along with, including to, accompanied by, and not, as well as, excluding, এই সমস্ত ফ্রেজ যদি কোনো সাবজেক্টের সাথে আপনারা দেখেন, তাহলে মনে রাখবেন এরা ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। মানে এরা হচ্ছে সাবজেক্টের একটা এক্সট্রা পোর্শন হিসেবে কাজ করে, একটা এডিশনাল অংশ হিসেবে কাজ করে, এবং এগুলোর এগুলোর সাথে কখনোই ভার্বের কোনো সম্পর্ক থাকে না। তার মানে এগুলোর ভার্বের কোনো প্রভাব বিস্তার করবে না। যেমন দেখেন, প্রাইম মিনিস্টার অ্যালং উইথ আদার মিনিস্টার্স অ্যান্ড হিজ সন্স, কি বিশাল একটা সাবজেক্ট। প্রাইম মিনিস্টার সাথে করে কমার মধ্যে রাখলাম অ্যালং উইথ আদার মিনিস্টার্স অ্যান্ড হিজ সন্স। তাহলে এইটা আমার এই ভার্বের উপর কোনো প্রভাব বিস্তার করবে না। এখানে প্রাইম মিনিস্টার হচ্ছে সিঙ্গুলার, সুতরাং ভার্বটা হবে সিঙ্গুলার। এইটা অনেকটা হচ্ছে অ্যাপোজিটিভের মতো, দেখেন এই যে অ্যাপোজিটিভের মতোই কিন্তু কমা দিয়ে আলাদা করা আছে, ঠিক আছে। তাহলে অ্যাপোজিটিভে যেরকম ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করে নাই, এখানে কিন্তু কোনো প্রভাব বিস্তার করবে না, ঠিক আছে। আবার একটা দেখেন, হি অ্যান্ড নট আই হ্যাজ ডান দ্য মিসডিডস, হি অ্যান্ড নট আই হ্যাভ ডান দ্য মিসডিডস। আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম অ্যান্ড নট যুক্ত কোনো অংশও কিন্তু ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। তাহলে এখানে আমার সাবজেক্ট হচ্ছে হি, এই অ্যান্ড নট আই এটা না। তাহলে এখানে আমার কি হবে? সঠিক উত্তর হবে হ্যাজ, হি অ্যান্ড নট আই হ্যাজ ডান দ্য মিসডিডস, ঠিক আছে। তাহলে এই জিনিসটা গুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসেন, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, এইগুলা যুক্ত কোনো সাবজেক্টে সবসময় ভার্বের কাছাকাছি যেই সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী হচ্ছে ভার্বটা চেঞ্জ হয়। যেমন, নট অনলি জোনাথন অ্যান্ড জো বাট অলসো রবার্ট আর এনজয়িং দ্য মুভি,
অর ইজ এনজয়িং দ্য মুভি। দেখেন কি বললো, নট অনলি এবং বাট অলসো যুক্ত যেই সাবজেক্টটা থাকে সেখানে ভার্ভের কাছাকাছি যেই নাউন বা প্রোনাউন থাকে সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়। এখানে কাছাকাছি কে আছে দেখেন, এখানে কয়টা ভার্ব, রবার্ট আছে, জো আছে, জোনাথন আছে, কিন্তু এখানে আমার ভার্বের কাছাকাছি কে আছে, ভার্বের কাছাকাছি আছে হচ্ছে রবার্ট। তাহলে রবার্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। তাহলে সঠিক উত্তর হবে ইজ এনজয়িং দ্য মুভি। নট মারিয়া বাট হার ফ্রেন্ডস ইজ স্টাডিং। তাহলে এখানে ইজ অথবা আর, এটা সবচেয়ে কাছের সাবজেক্ট কে? হার ফ্রেন্ডস। হার ফ্রেন্ডস এটা কাছে, তাহলে এটা প্লুরাল, তাহলে সঠিক উত্তর হবে বাট হার ফ্রেন্ডস আর স্টাডিং। ঠিক আছে, ওকে। এরপরে আসেন অল, নো, সাম, রেস্ট, এনি, এগুলোর সাথে সবসময় নাউন অনুযায়ী আমি ভার্ব বসাবো, অর্থাৎ নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটা একদম কমন একটা জিনিস। তাই কিছু এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন রেস্ট অফ দ্য প্রবলেমস হ্যাজ বিন সলভড রিসেন্টলি, রেস্ট অফ দ্য প্রবলেমস হ্যাভ বিন সলভ রিসেন্টলি। তাহলে এখানে আমার প্রবলেমস আছে, প্রবলেমস, তাহলে সঠিক উত্তরটা হবে হচ্ছে হ্যাভ বিন সলভ রিসেন্টলি। অল অফ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, অল অফ দ্য ওয়ার্ক ওয়ার কমপ্লিট, সঠিক উত্তর হবে অল অফ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিট। কেন? কারণ এখানে ওয়ার্কটা হচ্ছে আমার আনকাউন্টেবল, সিঙ্গুলার। ঠিক আছে, ওকে। এরপরে আসেন ফ্র্যাকশন। ফ্র্যাকশন এটা আপনারা অলরেডি হচ্ছে জানেন। এরপরে যেগুলো আছে এগুলো আপনারা অলরেডি হচ্ছে ইয়াতে শিখে আসছেন, এগুলা রাইট ফর্ম অফ ভার্ব বা কারেকশন অলরেডি আপনারা এগুলো দেখেছেন। যেমন ফ্র্যাকশন, ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়, ফ্র্যাকশনের ক্ষেত্রে কখনোই আম, এই ফ্র্যাকশনটা উপরে ভার্ব নির্ভর করে না, ভার্ব নির্ভর করে নাউনের উপরে। যেমন 1/3 অফ দ্য অরেঞ্জ ইজ ইটেন নাকি আর ইটেন। দেখেন এখানে বলছে 1/3, 1/3, কিন্তু এই 1/3 কিসের 1/3? অরেঞ্জ, এখানে কিন্তু অরেঞ্জেস বলে নাই, অরেঞ্জ বলছে। তার মানে একটা কমলার 1/3 খাওয়া হয়েছে। এখন কমলা তো একটা, কমলা তো একটা, সুতরাং আমার ভার্বটা হবে সিঙ্গুলার। পরের বাক্যটাতে আসেন, দ্য 1/3 অফ দ্য অরেঞ্জেস আর ইটেন, আর ইটেন, কিন্তু এইখানে 1/3 কমলা নাকি কমলাগুলো? কমলাগুলো, অরেঞ্জেস, তাহলে এখানে প্লুরাল আছে, তাহলে সঠিক উত্তর হবে আর, 1/3 অফ দ্য অরেঞ্জেস আর ইটেন। ঠিক আছে, ঠিক একইভাবে 2/5, 2/5 অফ দ্য মিল, মিল হচ্ছে সিঙ্গুলার, এই কারণে আমরা এখানে হ্যাভ দিতে পারবো না, সঠিক উত্তর হবে হ্যাজ। 2/5 অফ দ্য মিল হ্যাজ বিন টেকেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পরে সাবজেক্টের পাস্ট ফর্ম হয়, এগুলো আপনারা আগেও দেখেছেন, এগুলা টেন্সের জিনিস ছিল। এবার উইশ, ফ্যান্সি, উইশ থাকলে এটা হলো আনরিয়েল ইভেন্ট বোঝায়, এবং আনরিয়েল ইভেন্টটা কখনোই ফিউচার বা প্রেজেন্ট টেন্স হয় না, সবসময় পাস্ট টেন্স হয়। তাহলে এখানে পাস্ট, আই উইশ ফ্যান্সি দিয়ে যদি হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ভার্বটি পাস্ট ফর্মে হবে, অথবা কুড প্লাস হচ্ছে ভার্ব হবে, আর বিভার্ব সবসময় হচ্ছে আনরিয়েল ইভেন্টে অয়ার হয়। উড রাদার দ্যাট, উড রাদার দ্যাট আর উইশ, এই এই দুইটার ব্যবহার আসলে একই রকম। উড রাদার দ্যাট যেই কথা, উইশও একই কথা। এগুলা আপনাদেরকে রাইট ফর্ম ভার্বে পড়ানোর কথা। মানে হচ্ছে আপনার উড রাদার দ্যাট, উড রাদার দ্যাট আর হচ্ছে উইশ, এই দুইটার ব্যবহার একই রকম। অর্থাৎ উইশের যেই অর্থ, উড রাদার দ্যাটেরও একই অর্থ। তার মানে উড রাদার দ্যাট দিয়ে বোঝায় কোন একটা আনরিয়েল ইভেন্ট, যেটা আপনি চাচ্ছেন যে যদি হইতো, কিন্তু আসলে এটা এখন হওয়া সম্ভব না। যেমন ড্যানি উড রাদার দ্যাট হার হাজব্যান্ড ডিডন্ট ওয়ার্ক সো হার্ড। তাহলে সে আশা করতেছে যদি তার হাজব্যান্ড এত কঠোর পরিশ্রম না করতো। তাহলে যে দেখেন এখানে ডিডন্ট বসছে। দ্য ডিন উড রাদার দ্যাট স্টুডেন্টস মেড অ্যাপয়েন্টমেন্টস ইনস্টিড অফ ড্রপিং বাই, এই যেখানে মেড বসছে, তাহলে এগুলোর পরে হচ্ছে পাস্ট ফর্ম হয়। আচ্ছা, এরপরে আসেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে এভরিথিং, সামথিং, এভরিবডি, নাথিং, এনিথিং, এনিওয়ান, নো ওয়ান, হোয়াট এভার, আইদার, নাইদার, এরা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এখন এটার সাথে ঝামেলাটা লাগে কোন জায়গায়? এগুলোর সাথে ঝামেলাটা লাগে হচ্ছে যখন আমরা এটার সাথে ট্যাগ কোশ্চেনে তুলনা করি। যেমন ধরেন এভরিবডি ইজ গোয়িং টু হিজ ডেস্টিনেশন, এখানে এভরিবডির সাথে আমরা ইজ বসিয়েছি, সিঙ্গুলার ভার্ব। এই বাক্যটারই যদি আপনি ট্যাগ কোশ্চেন করতে যাইতেন, তখন ট্যাগ কোশ্চেনটা হয়তো এরকম,
আর এন্ড দে, ট্যাগ কোশ্চেনটা হইতো আর এন্ড দে, ঠিক আছে, ট্যাগ কোশ্চেনটা হইতো আর এন্ড দে। অর্থাৎ কেবল এই এর ক্ষেত্রে, কেবল হচ্ছে আপনার, কেবল এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এভরিবডি, এইগুলো হচ্ছে প্লুরাল হয়, এগুলো প্লুরাল হিসেবে কাউন্ট হয়। কিন্তু বাকি সকল ক্ষেত্রে এভরিবডি এটা সবসময় হবে সিঙ্গুলার, এটা সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে এগুলো কখন কোনটা হয়। আচ্ছা, এরপরে আসেন রিলেটিভ প্রোনাউনের কাছাকাছি নাউন অনুসারে ভার্ব হয়, যেমন ইউ আর দ্য পারসন হু স্পিক্স ইল অফ মি। তাহলে এখানে এই যে হু, এই হু আসলে কে? হু হচ্ছে এখানে এই যে দা পারসন। তাহলে হু এর এই পারসন অনুযায়ী এখানে ভার্বটা চেঞ্জ হবে, স্পিক্স হয়েছে এই কারণে। আই এম দ্য সেম ম্যান দ্যাট ইজ পানিশড। তাহলে এখানে এই যে দ্যাট, এই দ্যাট কে? দ্যাট হচ্ছে এই সেম ম্যান। তাহলে সেম ম্যান হচ্ছে এখানে সিঙ্গুলার, তাহলে এখানে আমরা ইজ পানিশ দিয়েছি, ঠিক আছে। ওকে, হ্যাড বেটার, উড বেটার, উড রাদার, হ্যাড রাদার, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এগুলোর পরে সবসময় ভার্বের হচ্ছে বেস ফর্ম হয়। আচ্ছা, এরপরে আসলে এগুলো এক্সাম্পল দেওয়া আছে। মাস্ট বি এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এগুলো রাইট ফর্ম ভার্বে ছিল। মাস্ট বি এর পরে এটা মনে রাখবেন, হি মাস্ট বি রাইটিং, ঠিক আছে। হি মাস্ট বি সিক নাও। তাহলে মাস্ট বি এর পরে হয় ভার্বের সাথে আইএনজি হবে, আর নাহলে নাউন হবে, আর নাহলে অ্যাডজেক্টিভ হবে, যে কোনো তিনটার একটা হবে। আচ্ছা, এরপরে ইউজ টু এটা আপনারা অলরেডি দেখেছেন, এটা আর আলাদা করে ব্যাখ্যা করছি না, যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে আমাদের। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অ্যান্টিসিপিটরি ইট, অ্যান্টিসিপিটরি ইট, অ্যান্টিসিপিটরি ইট, এটা আসলে এটা কি জিনিস, এটা দিয়ে আসলে কি বোঝায়? দেখেন এইখানে এই যে অ্যান্টিসিপিটরি ইট, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই যে শেষের যে এই সাবজেক্টগুলি, যে ফাতেমা, জো, ডেভিড, হ্যাঁ, মূলত এইটা বোঝানো হচ্ছে। এবং ইটটা আগে বসে এই তাদের অর্থটা প্রকাশ করছে, যেমন ইট ওয়ার ফাতেমা, জো, ডেভিড দ্যাট ডিড দ্য ওয়ার্ক, ইট ইজ দিস বুকস দ্যাট আই ওয়ান্ট। তাহলে এই ইটটা দিয়ে, ইটটা আগে বসে সে কোন অর্থটা প্রকাশ করছে? ইটটা আগে বসে মূলত এইখানে একটা জোর দেওয়া বোঝাচ্ছে, একটা এমফাসাইজ করা এখানে বোঝানো হচ্ছে, এমফাসাইজ, ঠিক আছে। তাহলে এই এমফাসাইজ বোঝানোর ক্ষেত্রে যখন এরকম ইটটা বসে, মনে রাখবেন সেটা সবসময় সিঙ্গুলার হয়, এটা কখনোই প্লুরাল হয় না। দেখেন এখানে কি বলছে, ইট ওয়ার ফাতেমা, জো অ্যান্ড ডেভিড, ফাতেমা, জো অ্যান্ড ডেভিড প্লুরাল, কিন্তু এইখানে সে কিন্তু প্লুরাল হবে না, এখানে বসবে হচ্ছে ওয়াজ। ইট ইজ দিস বুকস দ্যাট আই ওয়ান্ট, তাহলে এইখানে আর হবে না, ইট ইজ হবে, ইট ইজ দিস বুকস হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ, এইগুলা হচ্ছে মাথায় রাখতে হবে। আজকের সর্বশেষ যে স্লাইড সেটা হচ্ছে এইটা, দ্য গ্রেটেস্ট পার্ট, খুবই ইজি। এই গ্রেটার পার্ট বা গ্রেটেস্ট পার্ট যেটাই থাকুক, এটার পরবর্তী নাউন অনুসারে আমি ভার্বটা বসাবো। যেমন দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড ইজ কাল্টিভেটেড, এখানে ল্যান্ড হচ্ছে সিঙ্গুলার, সুতরাং আমি ভার্বটা বসেছি সিঙ্গুলার। দ্য গ্রেটার পার্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ বিন টেকেন হিয়ার, তাহলে এখানে স্টুডেন্টস আছে, এই কারণে আমি ভার্বটাও প্লুরাল নিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস। আমি একটু দ্রুত টেনেছি, যেহেতু আমাদের শুরুতেই হচ্ছে কাহুটে অনেক সময় চলে গিয়েছিল, এখানে আমরা একটু শুরুতে একটু দ্রুত টেনেছি, আর এমনিতে স্লাইডও কম ছিল। তো এই হচ্ছে আমাদের আপনাদের আজকের ক্লাস।